নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। নামের মধ্যে লুকিয়ে রয়েছে সাফল্যের চাবি। ব্যাপারটা কীরকম দেখুন, আজকে আমি আমার এই ভিডিওতে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের হতে চলেছে। এতদিন ধরে আমি একদম হার্ডকোর জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও তাই থাকবে, কিন্তু তার সাথে একটু সংখ্যাতত্ত্বের ব্যাপারটাও কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের যখন জন্ম হয় বা কোনো একটি শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, তার পরপরই তার নামকরণ করা হয় এবং সেই নামটাই সে চিরকাল বহন করে। তার বিভিন্ন যে সমস্ত পরিচয়পত্র, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো, যেমন ধরুন ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবুক, বা যখন কোনো একটা পরীক্ষা দিতে যাচ্ছে সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট, এরকম বিভিন্ন ধরনের পরিচয়পত্রগুলোতে বা বিভিন্ন ডকুমেন্টসে তার কিন্তু এই নামটাই থাকে। এইবার এই নামকরণ করবার সময় আমরা কখনো এটা ভেবে দেখি না যে এই নাম যেটা দেওয়া হচ্ছে, আমরা তো সাত করে অনেক ভালো ভালো নাম রাখি, মা বাবারা ডিসাইড করে, হ্যাঁ, বাবার নামের খানিকটা, মায়ের নামের খানিকটা, সব কিছু মিলিয়ে একটা নাম রাখা হলো। লোকেরা বলল যে বা কী সুন্দর নাম, কিন্তু আমরা নামকরণ করার টাইমে এইটা ভেবে দেখি না যে যেই নামটা আমি আমার সন্তানকে দিচ্ছি, সন্তান বা সন্ততি, সেটা কতটা তার পক্ষে সঠিক, এই ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা ভেবে দেখি না। এবারে আপনারা বলবেন যে একটা নামকরণ করার মধ্যে সঠিক বা ভুল এই ব্যাপারটা কিভাবে চলে আসছে, তাহলে আমি ব্যাপারটাকে একটুখানি ঠিকভাবে বোঝাই। নামের মধ্যেই আপনাদের সাফল্য আছে, এটা কিভাবে আমরা বিচার করব বা কিভাবে আমরা ডিটারমিন করব। দেখুন, একটি শিশুর নামকরণের ক্ষেত্রে আমার এই ভিডিওতে আজকে মূলত দুটো ভাগ থাকবে। একটা হচ্ছে কোনো সদ্যজাত শিশুর নামকরণ করা বা সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো শিশুর নামকরণ করা, এবং যাদের অলরেডি একটা নাম রয়েছে, তারা হয়তো অনেক দিন ধরেই সেই নামটা ক্যারি করছেন, কিন্তু সেই নামের মধ্যেও যদি কোনো পরিবর্তন আনা যায়, অলরেডি এক্সিস্ট করে এরকম একটা নাম, সেই নামে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে আমরা কি করব। তো দেখুন, আমি প্রথমে শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা বলি। একটি সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু, তার একটা জন্ম তারিখ আছে, জন্মের সময় আছে, জন্মের স্থান আছে। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সেই শিশুটির জন্ম ছক আমাকে তৈরি করতে হবে। এবার আজকালকার দিনে সেটা সফটওয়্যারের মাধ্যমে হয়, আগেকার দিনে এটা গণনা করে করা হতো। এইবার যখনই আমরা সফটওয়্যারে একটু সদ্যজাত শিশুর বার্থ ডিটেলসগুলো ফেলবো, তখনই একটা চার্ট আমার সামনে খুলে আসবে এবং সেই চার্ট আমাকে বলে দেবে যে সেই শিশুটির কোন নক্ষত্রে জন্ম হলো। অর্থাৎ জন্মের সময় রাশিচক্রের যেই রাশির ওপর দিয়ে চন্দ্র ট্রানজিট করছিল বা গোচর করছিল, এবং এক একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। এবারে স্পেসিফিক্যালি যেই নক্ষত্রের ওপর দিয়ে চন্দ্র পাস করছিল, সেটা হয়ে গেল তার জন্ম নক্ষত্র। ধরা যাক কারোর জন্ম হয়েছে মঙ্গলের নক্ষত্রে, ধরুন সেটা ধনিষ্ঠা হতে পারে, সেটা মৃগশিরা হতে পারে, সেটা যে কোনো নক্ষত্র। প্রতিটা গ্রহের 3টে করে নক্ষত্র থাকে আমরা জানি। তা এরকম কোনো একটা নক্ষত্রে কোনো একটি শিশুর জন্ম, অর্থাৎ এই নক্ষত্রটা হয়ে গেল তার পক্ষে তার কাছে জন্ম নক্ষত্র। এবার জন্ম নক্ষত্রকে সবসময় শুভই ধরা হয়। এবার আমাদের জ্যোতিষশাস্ত্রে নবতারা চক্র বলে একটি ব্যাপার আছে। নবতারা চক্র মানে হচ্ছে 3টি করে নক্ষত্র নিয়ে একটি করে তারা, এরকম 9টা তারা টোটাল থাকবে, তাকে বলা হচ্ছে নবতারা চক্র। এইবার যেই নক্ষত্রে একটি শিশুর জন্ম হচ্ছে সেটাকে বলা হচ্ছে জন্ম নক্ষত্র। তারপরের যে নক্ষত্রটা সেটা হয়ে যাচ্ছে তার পক্ষে সম্পদ, তারপরেরটা হচ্ছে বিপদ, তারপরেরটা হচ্ছে ক্ষেম, তারপরেরটা প্রত্যরী, তারপরেরটা সাধক, তারপরেরটা বদ বা নিধন, তারপরেরটা মিত্র, তারপরেরটা হচ্ছে অতিমিত্র বা পরম মিত্র। এবার এই যে 9টা তারা, এটা নিয়েই তো নবতারা চক্র। তো আমাদের জীবনে এরকম এই প্রত্যেকটা নবতারা চক্রের কিন্তু একটা ভূমিকা আছে। এবার এই নবতারা চক্রের মধ্যে আমাদেরকে
এই বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র এবং বদ নক্ষত্র, এই তিনটে নক্ষত্রকে কিন্তু বর্জন করতে হবে। অর্থাৎ এই তিনটে নক্ষত্র বা এই তিনটে নক্ষত্রের যে গ্রহ স্বামী অর্থাৎ স্টার লর্ড সেই প্ল্যানেটগুলো আমাদের পক্ষে খারাপ। তার মানে আমরা যখন কোনো একটি শিশুর নামকরণ করব, নামকরণ করতে গেলে আমাদের নিউমেরোলজির ব্যাপার লাগবে, যে কোন মানে এমন একটা নাম আমাকে দিতে হবে যার টোটাল নাম্বারটা একটা সার্টেন একটা কোনো নাম্বার আসবে 1 থেকে 9-এর মধ্যে। এবার সেটা ভাবনা চিন্তা না করে তো দেওয়া যাবে না, আমাকে প্রথমে দেখতে হবে সেই শিশুটির জন্ম তারিখ কী। এবার আমরা জন্ম তারিখের টোটালটা করব। টোটাল করে ধরুন কারোর কোনো একটি শিশুর তার জন্ম তারিখের টোটাল করে বেরিয়েছে 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। এইবার নিউমেরোলজি বলছে যে বৃহস্পতির নাম্বার দিয়ে যদি এর নামটাকে রাখা যায় তাহলে এ জীবনে অনেক 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 রকমভাবে ফ্লারিশ করবে। কিন্তু বৃহস্পতি দিয়ে নামকরণ করার আগে আমাকে দেখে নিতে হবে যে নবতারা চক্র অনুযায়ী বৃহস্পতি তার বদ বা বিপদ বা প্রত্যরী এরকম কোনো নক্ষত্রের মধ্যে পড়েছে কিনা। যদি তা পড়ে তাহলে সেই অনুযায়ী কিন্তু নামকরণ করা যাবে না। কিন্তু তার মধ্যে যদি না পড়ে, বাকি অন্য যে কোনো নক্ষত্র পেয়েছে, সেটা জন্ম নক্ষত্র হতে পারে, সম্পদ হতে পারে, খেম হতে পারে, সাধক নক্ষত্র হতে পারে, মিত্র হতে পারে বা অতিমিত্র হতে পারে। তা এই যে 6টা নক্ষত্র, এই 6টা নক্ষত্রের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই অনুযায়ী নামকরণ করা যাবে, নচেত করা যাবে না। যদি বৃহস্পতি বিপদ, প্রত্যরী অথবা বদ নক্ষত্রের মধ্যে থাকে তাহলে যতই তার জন্মের তারিখের টোটালটা 3 আসুক না কেন বা বৃহস্পতির সংখ্যা আসুক না কেন, বৃহস্পতি যেহেতু নবতারা চক্র অনুযায়ী তার চার্টে শুভ গ্রহ নয়, তাই সেই দিয়ে নামকরণ করা যাবে না। তাহলে এটা হলো প্রথম পদক্ষেপ। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে সেই শিশুটির জন্ম হয়েছে কোন নক্ষত্রে। এইবার তার জন্ম তারিখের টোটালটা তো আমরা পেলাম, সেইটা দিয়ে এবারে বিচার করব যে সেই প্ল্যানেটটা ভালো আছে কিনা তার চার্টে। তারপরে হচ্ছে তার জন্ম কোন নক্ষত্রে হলো, এবং প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে পদ বা চরণ থাকে। সেই 4টে করে চরণের মধ্যে কোন চরণে সেই শিশুটির জন্ম হলো সেটাও কিন্তু আমাদের বিচার করতে হবে। কেন করতে হবে? যেই চরণে তার জন্ম হচ্ছে সেই চরণ অনুযায়ী তার নামের অদ্যাক্ষরকে ঠিক করতে হবে। ধরা যাক কারোর নামের অদ্যাক্ষর বেরিয়েছে ক, এবার সেই কোন চরণে জন্ম তার উপরে বেস করে কয় আকার হবে, নাকি কয় রস্যি হবে, নাকি কয় দীর্ঘী হবে, নাকি কয় দীর্ঘ হবে, এই ব্যাপারগুলোকে কিন্তু ডিসাইড করতে হয়। ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। এইবারে সেইটা যখন ডিসাইড করা হয়ে গেল, নবতারা চক্র থেকে আমি পেয়ে গেলাম কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ। সেই প্ল্যানেট অনুযায়ী যেটা তার শুভ গ্রহ সেটা তার জন্ম নক্ষত্রের গ্রহ হতে পারে, তার সম্পদ নক্ষত্রের গ্রহ হতে পারে, তার সাধক নক্ষত্রের গ্রহ হতে পারে, যে কোনো গ্রহই হতে পারে। সেই গ্রহের যে নাম্বার সেই অনুযায়ী আমরা তার সেই শিশুটির নামকরণ করব। এটা করলে পরে আমরা দাবি করতে পারি যে সেই শিশুটির নামকরণটা একদম সঠিকভাবে হলো। তা না হলে কিন্তু তার নামকরণ আমরা যতই ভালো নাম রাখি না কেন সেই নামগুলোকে কিন্তু সঠিক নাম হিসেবে ধরা যায় না। তা এইটা হচ্ছে নামকরণ করবার ব্যাপার। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেটা আগেকার দিনে খুব দেখা যেত, যে একটি শিশু যখন জন্মালো তখন সেই পরিবারের যিনি কুলপুরোহিত আছেন তার সাহায্য নিয়ে একটি নামকরণ করা হলো। তিনি পঞ্জিকা দেখে কোন নক্ষত্রে জন্ম, কোনটা তার অদ্যাক্ষর, হ্যানা ত্যানা এই সমস্ত ব্যাপারগুলো করলেন, করে একটা নাম ঠিক করলেন। এবারে সেই নামটাকে সেই বাড়ির যে মানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তার দিদিমা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, ঠাকুরদা হতে পারেন, দাদু হতে পারেন, এমনকি মা বাবা বা জ্যাঠাস্থানীয় কেউও হতে পারেন। তো তাদের কাছে সেই নামটাকে গচ্ছিত রাখা হতো। কিন্তু সেই নামটা যে সঠিক নামকরণটা করা হয়েছিল সেই নামটাকে কোথাও আর ব্যবহার করা হতো না, সেই নামটাকে গচ্ছিত করে রাখা হতো। সেফ অ্যান্ড সাউন্ড একটা প্লেসে সেই নামটাকে রেখে দেওয়া হতো। অধিকাংশ ক্ষেত্রে বাড়ির বা পরিবারের বিশেষ কিছু মানুষ ছাড়া সেই নামটা অনেকে হয়তো জানতোই না। এই জিনিসটা কেন করা হতো? তার কারণ তখনকার দিনে তো একটুখানি কুসংস্কার, অ্যাওয়ারনেসের অভাব, এই ব্যাপারগুলো তো ছিল। তো অনেক ক্ষেত্রে মনে করা হতো যে এই নামটা দিয়ে অনেক সময় বিভিন্ন রকমের নেগেটিভ ক্রিয়াকর্ম,
তন্ত্রমন্ত্র, কালা জাদু এরকম নানান রকম করে সেই মানুষটার বিপদ হতে পারে। এবারে দেখুন, আপনারা প্রত্যেকেই এখন শিক্ষিত সমাজে বাস করেন, এই নাম দিয়ে যে কোনো কিছু করা যায় না সেটা আপনারা খুব ভালো করেই বোঝেন। এবং আরও একটা ব্যাপার দেখুন, আমি তন্ত্রমন্ত্রের ক্রিয়া হবে সেই ভয়ে আমি নামটাকে তো গচ্ছিত করে রাখলাম, সেই নামটাকে আমি কোথাও ব্যবহার করলাম না। এবারে সেই শিশুটার অন্য একটা কোনো নাম দিয়ে সেই নামটা তার অ্যাডমিট কার্ড, তার পরিচয়পত্র, তার বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো সেইখানে ব্যবহার করা হচ্ছে। এবং সমাজে মানুষ কিন্তু চিনছেও তাকে এই নামটাতে, যেই নামটা অন্য একটা নামকরণ করা হয়েছে। এবারে সেইটা হয়তো নিউমেরোলজিক্যালি ঠিক নয়। অর্থাৎ আমি নিউমেরোলজি দিয়ে নাম একটা বানিয়ে সেটাকে যদি ব্যবহার না করি তাহলে কিন্তু সেই নামটার কোনো গুরুত্ব থাকছে না। তার কারণ তার সাথে ভালো হওয়া মন্দ হওয়া সবটাই কিন্তু নির্ভর করে রয়েছে নামের ওপর। তাই সদ্যজাত শিশুর নামকরণ সঠিকভাবে কি করে করতে হয় সেটা আশা করি আপনারা বুঝেছেন, এবং এইটার গুরুত্ব কতখানি সেটাও আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এবার আমি আসি, যারা অলরেডি একটা নাম বহন করছেন, বহু বছর হয়ে গেছে, হয়তো তার 20 বছর বয়স কি 25 বছর বয়স, কিন্তু তার ভাগ্যে প্রচুর বিড়ম্বনা দেখা দিচ্ছে, সে হয়তো ঠিকঠাক চাকরি পাচ্ছে না, তার রোজগারের জায়গাটা হয়তো ঠিক নেই, সে হয়তো পড়াশোনায় খুব একটা সাকসেসফুল নয়, বিয়ের কোনো যোগাযোগ আসছে না, প্রেম হলেও সেটা বারবার কেটে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে প্রথম নামকরণ করা হয়েছিল বা যেই নামটা সে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই নামের মধ্যে কোথাও একটা গণ্ডগোল রয়েছে। হয়তো তার বার্থ চার্ট বা তার যে বার্থ ডেটা, পুরো তারিখটা, অর্থাৎ তারিখ, মাস এবং বছর সবগুলোকে টোটাল করে যেই নাম্বারটা আসছে সেই নাম্বার অনুযায়ী হয়তো তার নামকরণ করা হয়নি। তো তখন সেক্ষেত্রে তার নামের বানানটাকে একটুখানি পরিবর্তন করতে হবে। এখানে কি হচ্ছে, নেম চেঞ্জের ব্যাপার, মানে তার নামটা পুরোপুরি পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তার নামের অর্থ কিন্তু একই থাকছে। আমি একটা উদাহরণস্বরূপ বলি, যে ধরুন কারণ নাম হচ্ছে অভিষেক, আমি কিন্তু তার নাম চেঞ্জ করব, মানে অভিষেক নামটাকে চেঞ্জ করে কিন্তু আমি রাহুল করে দিতে পারবো না, যতই সেটা নিউমেরোলজিক্যালি কারেক্ট হোক না কেন। অভিষেক নামটাকে আমার অভিষেকই রাখতে হবে, অর্থটা একই থাকবে, কিন্তু যেটা বদলাবে সেটা হচ্ছে নামের বানান। সে হয়তো নামের বানান লিখতো AVISHEK, আমি হয়তো সেই নাম মানে বানানটা পরিবর্তন করে বললাম যে আপনি লিখবেন ABHISHEK, তাহলে হয়তো সেটা নিউমেরোলজিক্যালি কারেক্ট হচ্ছে, এবং তারপরে তো পদবীর ব্যাপারটা চলেই আসছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যদি বলিউড ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে বহু মানুষ, বহু তারকারা, তারা কিন্তু এই নিউমেরোলজির ওপর প্রচণ্ড রকমভাবে বিশ্বাস রাখেন। তাদের অরিজিনাল নাম হয়তো একরকম, কিন্তু তারা স্ক্রিন নেম অন্য রকম ব্যবহার করেন। যেমন ধরুন আয়ুষ্মান খুরানার যদি আপনারা নামের বানানটা দেখেন, তাতে কিন্তু উনি নিউমেরোলজির সাহায্যে নানান রকম কিন্তু পরিবর্তন করেছেন। এরকম বহু তারকা রয়েছেন, বহু সেলিব্রিটি রয়েছেন, বহু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, যারা কিন্তু তাদের নামটাকে একটুখানি পরিবর্তন করেছে, নিউমেরোলজিক্যালি কারেক্ট করেছে, করে কিন্তু তারা লাইফে মারাত্মক রকম সাফল্য পেয়েছেন। তাহলে এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, এটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং এই ভিডিওটাকে আপনাদের কাছের মানুষদের সাথে একটুখানি ভাগাভাগি করে নেবেন, যাতে এই বিষয়গুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনাদের অনুপ্রেরণাই আমার একান্তভাবে কাম্য। আপনারা যদি আমার সাথে কনসালটেশন করতে চান তাহলে ভিডিওতে দেওয়া এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি, এই ব্যাপারগুলো, ল অফ অ্যাট্রাকশন বা এঞ্জেল থেরাপি, এই ব্যাপারগুলো শেখার ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অ্যাডমিশন নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে একটুখানি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনাদের ইচ্ছাটা জানাবেন। আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।